নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ বৃহস্পতিবার। নির্বাচন হয়েছিল ঠিক এক মাস আগে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তাহলে ত্রয়োদশ সংসদের বৃহস্পতি তুঙ্গে বলা যায়। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা টিবিএস বিশেষ আয়োজন করেছিলাম কেমন সংসদ চাই। এই অনুষ্ঠানে আমরা 18টা পর্বর অনুষ্ঠান করেছি। সেখানে বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন, যেমন অংশ নিয়েছেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাবেক আমলা সহ সাংবাদিকরা। তাদের কাছ থেকেও আমরা জানতে চেয়েছিলাম কেমন সংসদ চাই, তারা কেমন বলেছেন, কেমন এক্সপেক্ট করেছেন। আসুন জেনে নেই আমরা তাদের প্রত্যাশা কেমন ছিল। আমরা চাই একটা সংসদ যেটা কয়েকটা জিনিস সর্ট অফ ম্যানিফেস্ট করবে। একটা হলো বাংলাদেশের জনগণের যে আসল ডিম্যান্ডস সেটার একটা রিফ্লেকশন যেন পার্লামেন্টে হয়। এরকম ব্যক্তিবর্গ পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে এরকম ব্যক্তিবর্গ যাবেন যাদের নলেজ অ্যান্ড ক্যাপাসিটি এই দেশকে সার্ভ করবার মতো। সো শুধু চেতনা দিয়ে তো সরকার চলে না, নলেজ অ্যান্ড ক্যাপাসিটি এই দেশকে সার্ভ করবার মতো। এবং ফাইনালি বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে দেশের আগে দলের কথা চিন্তা করা বা গোষ্ঠীর কথা চিন্তা করা, এবং অনেক সময় নিজের পার্সোনাল ইন্টারেস্টের কথা চিন্তা করা। দলের আগে ব্যক্তি চিন্তা, হ্যাঁ, অনেক সময় ব্যক্তির চিন্তা আগে। তো সেই জিনিসগুলোর ঊর্ধ্বে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। সংসদের সদস্যদের কিছু কিছু স্বাধীনতার পরে থেকে তাদের বক্তব্যগুলো অনুসরণীয়, অনুকরণীয়, যদিও আমরা একটা ফলো করি না, শুনি না, সেই টাইপের কিছু শিক্ষিত, কিছু স্টাডি করা লোক, পুঁথিগত বিদ্যায় সমৃদ্ধ, আমি এটা বলছি না, স্টাডি করা কিছু মানুষকে আমি চাই যে সংসদটাকে একটা পবিত্র জায়গা, যেটা বলা হয় পবিত্র সংসদ, একসময় বলা হতো, এটাকে বলা হয় টেম্পল অফ ডেমোক্রেসি। টেম্পল অফ ডেমোক্রেসি, সেই টাইপের চোরচোট্টাদের অভয়ারণ্য, বাটপার সমাজের অভয়ারণ্য, আপনার সমাজের যত রকম আপনার ভালোকে মন্দ বানানোর কারিগরদেরকে দিয়ে আমি সংসদ দেখতে চাই না। এই যে সংসদটা হবে, এই সংসদ এই যে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সংসদ হবে, এই সংসদ হবে ন্যায় বিচারের সংসদ, এই সংসদ হবে মানুষের মধ্যে সাম্যতা, ন্যায্যতা আনয়নের সংসদ, এই সংসদ হবে হলো উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ গড়ার সংসদ। এই ধরনের একটা সংসদ যেন প্রাণবন্তভাবে কাজ করতে পারে, সেই ধরনের সংসদই বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে। অতীতে যে সংসদগুলো ছিল, নিঃসন্দেহে অতীতের সংসদের চেয়ে একটা খারাপ সংসদ সামনে আসছে। ফলে এই যে একটা সংসদ গঠিত হবে, এরা 18 কোটি মানুষের যে নেতৃত্ব দেবে, এই নেতৃত্বের জায়গায় প্র্যাকটিস করতে করতে 4-5 বছর সময় লাগবে। আর এই 4-5 বছর সময় যদি তারা সব দিকে ভালো করতে পারে, তাহলে 4-5 বছর সময়ের আগে তারা দাঁড়াতে পারবে না। এই সময়টাতে আমাদের এখন যে সমস্যাগুলো আছে, এইগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকবে। এটা হলো একেবারে সর্বোচ্চ ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক যে জিনিসগুলো আছে, সেটা হলো এই সময়ের মধ্যে রাজনীতির যোগ্যতা নেই, কিন্তু রাজনীতি করার লোভ আছে, লালসা আছে। এই মানুষগুলো যদি ঢুকে যায়, তাহলে এই একটা সংসদ, সে একটা সংসদ রীতিমতো একটা জঙ্গলে পরিণত হয়ে যাবে। আপনি একবার সংসদ সদস্য হয়েছেন মানে কিন্তু আপনার প্রধান কমিটমেন্টটা পিপলের কাছে। আপনি ইভেন সরকারি দলের সংসদ সদস্য হলেও, ফলে সরকারও যখন কোনো একটা পলিসি প্রস্তাব করবে, সরকারি দলের সংসদ সদস্যের ওই প্রস্তাব যদি সে মনে করে যে এটা আসলে জনগণের স্বার্থের বিরুদ্ধে, তার এটা বলতে পারা উচিত, সেই জায়গাটা থাকা উচিত। এই কারণে কিন্তু 70 অনুচ্ছেদের কথা এসেছে যে ওইটা ওই ফ্লোর ক্রসিং এবং নিজের দলের অনাস্থা ভোট ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে আপনি স্বাধীন মতামত দিতে পারবেন। তো আশা করি যে সংসদ সদস্যরা সেটা তার প্রতিফলন ঘটাবেন। যদি এইটুকু করা যায়, তাহলে অনেক কালাকানুন আসলে পাস হবে না। আমি সংসদকে সংসদের মতো চাই। আমরা যে সংসদ পাই, সেই সংসদ মূলত ব্যক্তি ইচ্ছা অথবা দলের ইচ্ছার কাছে সবসময় নতজানু ছিল। মানুষের ইচ্ছার চাইতে সেখানে ব্যক্তির ইচ্ছা প্রাধান্য পেয়েছে। এমন সব ইস্যু প্রাধান্য পেয়েছে যে ইস্যুগুলি জনগুরুত্বপূর্ণ নয়, বরং দলগুরুত্বপূর্ণ। আমি একটা সংসদ চাই যে সংসদে সংসদ সদস্যরা নির্ভয়ে কথা বলবেন, তারা তাদের মতামত প্রকাশ করবেন, যে কোনো আইন প্রণয়নের আগে চুলচেরা বিচার বিশ্লেষণ হবে, যে কোনো ধরনের সিদ্ধান্তের আগে তর্ক হবে, এবং সেই তর্ক অনেক প্রাণময় হবে। সেই তর্কের মধ্যে যারা কথা বলবেন, তাদের কথা শুনে আমাদের ভালো লাগবে। আমরা সেরকম একটা সংসদ চাই। সংসদ হলো জাতিকে প্রতিনিধিত্ব করে, সুতরাং জাতি কেমন সংসদ চায় এটা হতে পারে প্রশ্ন।
সেই প্রশ্নের জবাব জুলাই জাতীয় সনদে আছে। জুলাই জাতীয় সনদ যেটা তৈরি করেছে এই জাতি, সেই জুলাই জাতীয় সনদে বলা আছে জাতি কেমন সংসদ চায় ভবিষ্যতে। এই রাষ্ট্র কাঠামোর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো জাতীয় সংসদ। সুতরাং সেই জাতীয় সংসদটা এমনই হওয়া দরকার যেরকম জাতীয় সংসদ হলে আমাদের পূর্বপুরুষেরা যে উদ্দেশ্যে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশটা তৈরি করেছিলেন। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে একটা নতুন দুয়ার খুলে দিয়েছে, একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট করেছে যে আমরা যাতে আমাদের 54 বছরের ভুলগুলা সংশোধন করতে পারি, আমরা যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, এবং আমাদের যে আদি আকাঙ্ক্ষা, আদি স্বপ্ন বা আদি অঙ্গীকার মুক্তিযুদ্ধকালীন, আমরা যেন সেই অঙ্গীকার অনুযায়ী, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সত্যি সত্যি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারি, পেতে পারি। সংসদ সংসদ হয়ে উঠতে হবে। আমাদের সমস্যাটা কোথায়? যেমন ধরুন সংসদ সদস্য বলতে যে বস্তু আছে, আমাদের সাধারণ মানুষ কি বোঝে? আপনি আমাদের যারা সংসদ খুব ভালোভাবে বোঝেন, এসব নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা করেছেন পাবলিক স্ফিয়ারে, তারাও যখন ভোট চাইতে যাচ্ছেন তারা দেখবেন প্রত্যেকে লোকাল গভর্নমেন্টের প্রধানের মতো কথা বলছেন। সিপিডির একটা গবেষণায় বলছে যে ৭৭% লোক উন্নয়ন বলতে মনে করেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বানানো। সেটাও শুধু না, উনি ওটা মনে করলেন, ঠিক আছে, কিন্তু উনি এটা এমপির কাছে কেন চাইবেন? আর আমাদের এমপিরাও কেন সেটার প্রতিশ্রুতি দেবেন? কোনো এমপি কি বলছেন একবারও দেখুন এটা কিন্তু আমার কাছে চাওয়ার ব্যাপার না, এটার জন্য আপনাদের, উনি যদি সিটি কর্পোরেশন সরকার নাই বলে এমপিরা আজ হয়ে সামনে আসবেন, সামনে যখন স্থানীয় সরকার ছিল তখনও কি এমপিরা ছিলেন না? ছিলেন। সো এই কথাটাই বলতে যাচ্ছে, আমাদের পার্লামেন্ট কোনোদিনও পার্লামেন্ট হয়ে উঠবে না যদি আমরা স্থানীয় সরকারের সাথে এমপিদের সংযুক্তি রাখি। What do you expect from new parliament? That they would be serious and committed to rules. এটা ছাড়া কোনোভাবে আমরা বের হতে পারবো না। দেখেন, এই ম্যাভেরিক কাজকর্মতে আমি বিশ্বাস করি না, যেটা এই যে আমি বলতে চাই না, আমি ব্যক্তিগত নাম টেনে এই যে 7 সিস্টার আলাদা করে দেবো, এগুলো এই ধরনের কথাবার্তা, এই ধরনের রেটোরিকের পলিটিক্স আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এই দেশের মানুষের কোটি কোটি সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য পলিটিশিয়ানদের আন্তরিক হতে হবে যে ইয়েস, আমরা কোটি কোটি সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু উই মাস্ট ট্রাই, উই মাস্ট কমিট। এবং সেই জায়গাটায় যদি পলিটিশিয়ানরা, অল পার্টিজ যদি সিরিয়াস হয় এবং তারা যদি এই কথামালার ফুলঝুরি না ছড়িয়ে যদি সিরিয়াসলি জনগণের সমস্যার সমাধান করতে চায়, আই ক্যান বেট উইথ মাই লাইফ যে প্রত্যেকটা পলিটিক্যাল অ্যাক্টর ইন দ্য কোর্স অফ টাইম, নেক্সট 5 years to 10 years, হিউজলি রিওয়ার্ডেড হবে। সবাই, নট অনলি বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি। কিন্তু এটা তো ধৈর্য নেই বাংলাদেশের মানুষের কাজ হচ্ছে গিয়ে সারাক্ষণ ঝগড়া করা। এই ঝগড়ার টেন্ডেন্সি থেকে বের হয়ে হেল্প করেন। বিএনপি যদি সরকার গঠন করে তাকে হেল্প করেন, আপনিও রিওয়ার্ডেড হবেন, দেশের মানুষও রিওয়ার্ডেড হবে। যদি জামায়াত ইসলামী সরকার গঠন করে তাদেরকে হেল্প করেন। আমি জামায়াত ইসলামী, আমাদের দেশের মানুষের কোটি কোটি সমস্যা, এই সমস্যার সমাধান করতে গেলে বিভিন্ন সেক্টরের লোককে এক জায়গায় আনতে হবে। যে এ যাবৎকালে যে সমস্ত সংসদ দেখে এসেছি সেরকম সংসদ চাই না, আমি অন্যরকম একটা সংসদ চাই। আমি এমন একটা সংসদ চাই যে সংসদে ওই সংসদ সদস্যরা সংসদ নেতার দিকে চেয়ে থাকবেন না, বরং তারা জনগণের দিকে চেয়ে থাকবেন। আমি এমন একটা সংসদ চাই যারা কেবল ওই হুইপ বললো হাঁ বলা, সবাই হাঁ বলা শুরু করলো, এমন সংসদ চাই না। তারা হাঁ অথবা না বলবে নিজের বিবেককে ব্যবহার করে। আমি এমন একটা সংসদ চাই। আমি এমন একটা সংসদ চাই যে সংসদে দলের কোনো একটা ভুল সিদ্ধান্তের বিরুদ্ধেও যদি সে মনে করে ভুল, তাহলে তার সংসদ সদস্যরা কথা বলতে পারবে, ভোট দিতে পারবে। আমি এমন একটা সংসদ চাই। ওই রকম একটা সংসদ লাগবে যেই সংসদে যারা যাবেন তারা যেন এই মেরামত করবার সক্ষমতা রাখেন। আইন প্রণয়নে বলেন, যুক্তিতে বলেন, মেধায় বলেন, দেশপ্রেমে বলেন, নিজের ইমেজটা ক্লিন রাখা বলেন, সরকারের বিরোধী থাকলে সরকারের কর্মকাণ্ড তদারকি করা বলেন। অর্থাৎ একটা সংসদটা, যেহেতু এই নতুন সংসদটা বিরোধী দল এবং সরকারি দল গণতন্ত্রের একে অপরের পার্ট, তো
আমরা দেখে আসছি এখানে সরকারই সব করে, কিন্তু ডেমোক্রেসিতে তো বিরোধী দলও গুরুত্বপূর্ণ। সরকারের জন্য তারা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য তারাই তো মূল কাজটা করবে। সেই ক্ষেত্রে আপনার এই রাষ্ট্রটাকে মেরামত করবার জন্য যেরকম মানুষ দরকার, সেই মানুষরা যেন সংসদে যেতে পারে, যেটা আমি বললাম, ওই রকম সংসদ দেখতে চাই। যে নতুন সংসদ গঠিত হতে যাচ্ছে, সেই সংসদের উপরে অনেক বড় একটা দায়িত্ব বা প্রত্যাশারও গ্রো করেছে মানুষের, যে সবকিছু ঠিকঠাক করতে হবে, অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, সবকিছু। তাহলে সবকিছু ঠিকঠাক করার নেতৃত্ব দেওয়ার জন্য কেমন একটা সংসদ আমরা আসলে চাই? ধন্যবাদ আপনাকে, আপনি খুব একটা গভীর বিষয়কে খুব হালকাভাবে উপস্থাপন করলেন, ধন্যবাদ সেই জন্যে। আসলে সংসদ আমরা যেটা বলি, আমরা তো পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে আছি, তো এই সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদটাই সত্যিকার অর্থে কিন্তু কেন্দ্রবিন্দু। এখন কেন্দ্রবিন্দুর বৈশিষ্ট্যগুলো কি এখানে আমি যদি সংক্ষেপে বলি, যেমন ধরুন জনগণ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন বা সংসদ সদস্যদের নির্বাচন করেন। এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে কিন্তু জনগণ তার সার্বভৌম যে ক্ষমতা সেটা ব্যবহার করলো টু গিভ এ কনসেন্ট টু দ্য গভর্নেন্স, যে যারাই সরকার গঠন করবেন, যারাই ক্ষমতা নেবেন, তারাই জনগণের সম্মতির উপর ভিত্তি করে সরকার পরিচালনা করবেন। তো কাজে গণতন্ত্রের মৌলিক বিষয়টাই হচ্ছে কিন্তু কনসেন্ট। যত অ্যাকাউন্টেবিলিটি প্রসেস আছে সব অ্যাকাউন্টেবিলিটি কিন্তু পার্লামেন্টে হওয়া উচিত। এবং এখানে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কনসালটেটিভ প্রসেস। এই যে জনগণের সাথে সরকারের কথাবার্তা, এটার মাধ্যমটা কিন্তু হচ্ছে পার্লামেন্ট। একটা প্রতিশ্রুতি আসছে বড় দলগুলোর কাছ থেকে, একটা হচ্ছে আপনার দুর্নীতি দমন করা, চাঁদাবাজি বন্ধ করা। তো দুর্নীতি দমন করা, চাঁদাবাজি বন্ধ করা, এইটার জন্য আপনার দুর্নীতির ত্রুটি ধরা হোক বা যেটাই হোক, সংসদের তো একটা নেতৃত্ব থাকা উচিত, বা সংসদ নেতৃত্ব না থাকলে কি হয় সেটা আমরা অতীতে দেখেছি। তো আপনি কেমন সংসদ চান, যে সংসদটা এই অভিযানটাকে যদি নতুন সরকার আপনার এক্সপেডাইট করতে চায়, তাহলে সংসদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? আপনি কেমন সেই সংসদ প্রত্যাশা করেন? একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছেন। তার কারণ হচ্ছে অনেকে মনে করে যে দুর্নীতি নিয়ন্ত্রণে শুধু দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব। এটা ঠিক, এটা তার হচ্ছে স্পেশালাইজড বডি হিসেবে তার দায়িত্ব। কিন্তু দুর্নীতি দমনের জন্য বা প্রতিরোধের জন্য যে প্রতিষ্ঠানগুলো, অন্য যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরাসরি প্রত্যক্ষ ভূমিকা পালন করে, তার মধ্যে শীর্ষে জাতীয় সংসদ। আজ জাতীয় সংসদ কার্যকর হতে হবে। জাতীয় সংসদ একটা প্রাণবন্ত সংসদ হবে, যেখানে সরকারি দলকে বিরোধী দল নাজেহাল করবে প্রশ্নবানের বিরুদ্ধে এবং বিতর্কের মাধ্যমে, সুস্থ বিতর্কের, প্রতিযোগিতাপূর্ণ বিতর্কের মাধ্যমে। এবং যে সংসদের যে মৌলিক ভূমিকা, আইন প্রণয়নের পাশাপাশি জনস্বার্থের প্রতিনিধিত্ব করা, কিন্তু তৃতীয় যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হচ্ছে জনগণের পক্ষে জনপ্রতিনিধিরা সরকারকে জবাবদিহি করবে। এটা হচ্ছে সংসদের মৌলিক ভূমিকার অন্যতম। কেমন সংসদ আপনি এক্সপেক্ট করেন? কেমন সংসদ চাই? একটু পড়াশোনার লোকজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে তারা একটু, তাদের কি প্রত্যাশা, আগেকার পার্লামেন্টে কি আলাপ আলোচনা হয়েছে। আমি এর মধ্যে অন্য একটা কাজে আমার গবেষণা সহকারীকে পার্লামেন্টের লাইব্রেরিতে পাঠিয়েছিলাম, অনেক এই ঘাট ওই ঘাট ঘুরে, মানে 7 দিন পরে পারমিশন পেয়েছে পার্লামেন্টের লাইব্রেরিতে ঢুকতে। সে এমনি, এখন তো পার্লামেন্ট নাই, মানে সংসদ নাই। তো আমার সহকর্মীর লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করেছিল, উনি বলতেন না স্যার, এই 2-3 জনের বেশি কখনোই কেউ পার্লামেন্টে আসতেন না, কিন্তু এটা সাংঘাতিক বড় লাইব্রেরি, সাংঘাতিক মানে ভেরি রিচ লাইব্রেরি। তো আমার যেটা প্রত্যাশা হবে এখন, আর আজকালকার দুনিয়া, এখন তো আর আপনি একটা জিনিসের না জেনে না বুঝে একটা সমস্যার সমাধান করতে পারবেন না, সমস্যাগুলিও জটিল হয়ে গেছে। তো আমার প্রত্যাশা হবে যে নতুন সংসদ সদস্যরা তাদের পার্লামেন্টে একটু লাইব্রেরিতে একটু সময় ক্ষেপণ করবেন, এবং তাদের পক্ষে একটা জিনিস পার্লামেন্টে পাশ করা, যে আমাদের প্রত্যেকের 2 জন গবেষণা সহকর্মী দরকার। সবকিছু তারা পড়ে বুঝতে পারবে না, তাদের গবেষণা সহকর্মী দরকার। এখন যে পিএস এপিএস এর যে প্রচলন আছে, ওটা তো পলিটিক্যাল কনসিডারেশনে হয়। তো প্রত্যেক পার্লামেন্টের জন্য 2 জন গবেষণা সহকারী, এটা তো এই পদ সৃষ্টি করে যে টাকা খরচ হবে, এটা আমাদের বাজেটের তুলনায় এটা এখন মানে এটা বিন্দুকণা মাত্র। অতএব এইসব জিনিসগুলির দিকে একটু, আর আমি বিদেশেও ধরেন মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও
এমপিদের সাথে কথা বলেছি, এবং তাদের যে গবেষণা টিম থাকে, একজন এমপিদের গবেষণা টিম, আমাদের কোনো ইউনিভার্সিটিতে এই গবেষণা টিম নাই যেরকম তাদের এমপিদের গবেষণা টিম থাকে। এইগুলির দিকে তারা একটু আশা করি নজর দিবেন। এতক্ষণ শুনছিলাম কেমন সংসদ চান। একই অনুষ্ঠানে আমরা আমাদের অতিথিদেরকে জিজ্ঞেস করেছিলাম নতুন সরকারের অগ্রাধিকার কি কি হওয়া উচিত যদি 100 দিনের কোনো কর্মসূচি তারা ঘোষণা করে। চলমান যুদ্ধের কারণে পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে, তারপরও আমরা আসলে জেনে নেই তারা কি প্রত্যাশা করেছিলেন এবং কি কি অগ্রাধিকার এর কথা বলেছিলেন। জরুরি আইন বাতিল যেটা হলো, এটার যে বাকি আইনি সংসদীয় প্রক্রিয়া যেটা আছে সেটাকে তাদের ইমিডিয়েটলি কমপ্লিট করতে হবে। এটা কোর্টে গিয়ে কেউ যদি আবার রিট করে বসে যে না এটা তো অন্তর্বর্তীকালীন সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে করেছিল, এই অর্ডিন্যান্সকে আমি চ্যালেঞ্জ করছি, ওই ধরনের কোনো লিগ্যাল কমপ্লিকেশন যাতে তৈরি না হয়, এই বাতিলটাকে চূড়ান্ত করা আগামী সরকারের প্রথম দায়িত্ব হবে। তারপরে ভবিষ্যৎটাকে ঠিক রাখা, যে এই ধরনের নতুন চুক্তিতে যাতে আমরা আবদ্ধ না হই, সেই এগুলো তো কিভাবে হয়েছে সেটা তো তারা জানবেনি। তবে এই চ্যালেঞ্জ যেটা হবে সেটা হলো যে এই চুক্তিগুলো অলরেডি করা আছে সেগুলোকে সংশোধন করা, এবং সেগুলোকে সংশোধন করতে গেলে আপনি যদি ধরেন আদানির মতো কেস জিততে পারেন, তাহলে কিন্তু অন্যান্যদের কাছে একটা বিরাট একটা মেসেজ যাবে। তখন হয়তো তারা নিজেরাই মানে স্বপ্রণোদিত হয়ে রিনেগোশিয়েট করতে চলে আসতে, একটা ডেমনস্ট্রেশন ইফেক্ট হতে পারে। এবং অন্যান্য বড় বড় ক্ষেত্রে যেখানে দুর্নীতির গন্ধ আছে সেখানে দুর্নীতি ইনভেস্টিগেশন করে এভিডেন্স জোগাড় করে তাদেরকেও রিনেগোসিয়েশনের টেবিলে এনে চুক্তিগুলো সংশোধন করা, এই ছাড়া তো আর কোনো বিকল্প নাই। এবং এই পদক্ষেপগুলো খুব দ্রুতই নেওয়া উচিত। এইটা মানে আমি বলবো যে তাদের বলে না প্রথম 100 দিনের আপনার এজেন্ডা কি, প্রথম 100 দিন বলে কেন, বলে হচ্ছে আপনার আর্জেন্ট অ্যাকশনগুলো কি হবে, ইমিডিয়েটলি কি, তার মধ্যে এটা থাকা উচিত। প্রথম 100 দিনের যদি প্রথম 10টা অ্যাকশন বলেন, সেই প্রথম 10টার মধ্যে অ্যাটলিস্ট প্রথম 3-এর মধ্যে তো এনার্জি এবং ব্যাংকিং থাকতেই হবে। নতুন সরকারের টপ প্রায়োরিটি কি হওয়া উচিত 100 ডেজ কর্মসূচির মধ্যে? 100 ডেজ কর্মসূচির মধ্যে এই যে অনেকগুলো যে আমাদের যে অনেকগুলো অন্যায় অসঙ্গতি চলছে, এই চাঁদাবাজি থেকে আরম্ভ করে টেন্ডারবাজি এইসব এবং দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো যে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই আমাদের যদি এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আর একই সাথে আমরা একত্রে কাজ করার একটা সংস্কৃতি গড়ে তোলা এবং এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা এবং আমাদের কর্মসংস্থানের দিকে আমাদের নজর দেওয়া, এগুলো জিনিসপত্রের দাম কমানো, হ্যাঁ অবশ্যই, মূল্যস্ফীতি তো আকাশচুম্বী রয়ে গেছে গত 2 বছর 2.5 বছর, আকাশচুম্বী মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে আছে, এগুলো নিয়ন্ত্রণে আনা। দুঃখী বাঙালি যখনই যে কোনো দুঃখে থাকে, যখন অস্বস্তিতে থাকে, যখন ভীতিতে থাকে, যখন কষ্টে থাকে, তারা সবসময় একটি মনে করে অলৌকিক কোনো সমাধানের মাধ্যমে তারা উত্তরণ করবে। কিন্তু জীবনে তো অলৌকিক সমাধান নাই। জীবন আপনার ভালো মন্দ মিশিয়ে আমাদের আগামী দিনে ক্রমান্বয়ে মানে ইংরেজিতে যাকে বলে ইনক্রিমেন্টালি, অর্থাৎ বাড়তি কিছু করে নিয়ে আমরা আগাচ্ছি। সেহেতু আমার আগামী দিনের চিন্তা যখন করি তখন এই একই রকমভাবে দেখি, কারণ আমরা তো জীবন কম দেখলাম না বাংলাদেশে, সেহেতু অতি প্রত্যাশার ফলে হতাশা আসার আশঙ্কা সেখানে থাকতে পারে। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশের মানুষ এইটুকু বুঝেছে একটা রাজনৈতিক উত্তরণ দরকার, এবং এই রাজনৈতিক উত্তরণ ব্যতি রেখে জনমানুষের প্রতিনিধি ভালো হোক মন্দ হোক, অসম্পূর্ণ হোক বা পূর্ণ হোক, ওইটার মাধ্যমে দেশ শাসন করার জন্য তাদের একটা জাতীয় ঐক্যমত্য হয়েছে বলে আমার কাছে মনে করে। বিশ্বের অন্যতম প্রধান স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন আমাদের এই সংসদ ভবন। তবে শুধুই সৌন্দর্য নয়, ভবনটি ঘিরে ফের শুরু হোক আমাদের সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা, এটাই সবার প্রত্যাশা।